তো দাদার বাড়ির 1/2 কিলোমিটারের মধ্যে একটা শ্মশান ছিল। কিছুদিন পর থেকে না এরকম খবর আসছে যে পাশের বাড়ি থেকে নাকি মুরগি ছানা গায়েব হয়ে গেছে, ছাগলটাকে পাওয়া যাচ্ছে না, ঝোপঝাড় টাইপের থাকে। সেখানে গিয়ে দেখেছে বৌদি একটা মুরগি বাচ্চাটাকে কাঁচা চিবিয়ে খাচ্ছে। বাঁশবাগান ঢুকতে যাবে, ঠিক আছে, হঠাৎ করে দাদা লক্ষ্য করছে দাদা সাইকেলের পাশ দিয়ে একটা সাদা গরু হেঁটে নিয়ে যাচ্ছে। তার কিছুক্ষণ পর হঠাৎ দেখছে পাশ দিয়ে একটা কালো কুকুর যাওয়া শুরু কুকুর চলে এসছে। কোত্থেকে একটা সাদা বাছুর চলে এসে, মানে একবার গরু কুকুর বাছুর। এবার তার কিছুক্ষণ পর হঠাৎ দেখছে একটা কালো বেড়াল পেছনে আসছে, একটা 7 ফুট লম্বা অবয়ব, মানে কালো পুরো, মানে আমার বিছনা থেকে নেমে গেল, নেমে লাফাতে লাফাতে যাচ্ছে, মানে এরম করে লাফাতে যাচ্ছে, লাফাতে বেরিয়ে গেল। নমস্কার, আমি ডক্টর উজ্জ্বল গুপ্ত। আপনারা দেখছেন বেঙ্গল আলটিমেট পডকাস্টের নতুন এপিসোড। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ আমাদের সঙ্গে আছেন যিনি, তার সঙ্গে আমার এই গত 2-3 সপ্তাহ আগে আলাপ। আমার এক কাছের বন্ধু তার কন্টেন্ট আমাকে পাঠায়, সাবজেক্ট হলো ডার্ক কমেডি। আমার এত ভালো লেগেছিল, তারপর ওকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, ও অ্যাকসেপ্ট করে, ওর সঙ্গে কথা হয়। আমাদের সঙ্গে আজকে আছে প্রদীপ্ত। প্রদীপ্ত, কেমন আছিস? ভালো আছে, তুমি কেমন আছো? ভালো আছি। আচ্ছা, এই ডার্ক কমেডি উইথ সায়েন্স, এটা নিয়ে ভাবলি কেন? কারণ দেখো, ডার্ক কমেডি তো সবাই করছে, একটু সায়েন্টিফিক ওয়েতে, একটু পড়াশোনার মাধ্যমে যে জিনিসটাকে বোঝানো যায়, তাহলে হয়তো একটু অন্যরকম হবে জিনিসটা। একটু আলাদা রকম জিনিস তৈরি করার জন্য এইটা মাথায় আমার এসছে। বেশ ভালো, তোর কন্টেন্টগুলো আমার বেশ ভালো লেগেছে। আচ্ছা, বাই প্রফেশন থেকে যেন কী করিস? বাই প্রফেশন আমি অপটোমেট্রিস্ট, চোখ দেখি। কোনো জায়গায় আছিস? হ্যাঁ, আমি হিমালয় অপটিক্যালে আছি। ভেরি গুড। আচ্ছা, তুই তোর সঙ্গে প্যারাসাইকোলজি কিছু ঘটনা ঘটেছিল, প্যারানর্মাল কিছু ঘটনা ঘটেছিল, যেটা তুই আমাকে বলেছিলিস। তোর পাশের বাড়ির বৌদির সঙ্গে কিছু ঘটনা ঘটেছিল, সেটা যদি আমার দর্শকদের একটু বলিস। ঠিক আছে। তো ঘটনাটা হচ্ছে 2015 সালে, ঠিক আছে। ঘটনাটা ঘটেছে মেদিনীপুরের একটা গ্রামে। তো কী হয়েছে, মেদিনীপুরের যেখানে দাদাদের বাড়ি ছিল, সেটা একটু অনেক গ্রাম টাইপের বলতে পারো, মানে গ্রাম মফস্বল টাইপের বলতে পারো। তো দাদাদের বাড়ির 1/2 কিলোমিটারের মধ্যে একটা শ্মশান ছিল। তো এখন দাদাদের বৌদি নতুন বিয়ে হয়েছে, নতুন বাইরের মেয়ে। তো কি ওখানে যখন সবাই যখন বিয়ের পর গেছে, সবাই বলতো যে দুপুরবেলা, ভর দুপুরে বা বিকেল সন্ধ্যাবেলার দিকে ওই শ্মশানের দিকে যেতে বারণ করতো। কিন্তু এখনকার যুগে মানুষকে তো বোঝানো যায় না। তো একদিন কি হয়েছে, একদিন বৌদি তার সঙ্গে তার 2 বান্ধবীরা এসেছিলো। ওরা ঘুরতে ঘুরতে এই দুপুর 3-4টার দিকে ঘুরতে ঘুরতে শ্মশানের দিকে ঘোরাফেরা করেছে, ছবি তুলেছে। এখনকার যুগে রিল ফিল বানিয়েছে, তো রিল ফিল বানিয়ে ছবি তুলে চলে এসেছে বাড়িতে। এখন ব্যাপারটা হচ্ছে, প্রথমে 1-2 সপ্তাহ কিছু হয়নি, তারপরই আসলে ঝামেলাটা শুরু হয়েছে। এখন দেখো, সবাই যেতে বারণ করতে পারেন, একটা ওখানে লোক মুখে কথা একটা প্রচার আছে যে ওখানে একটা গাছ আছে, শ্যাওড়া গাছ আছে, ওখানে নাকি পেতনি টাইপের জিনিসটা হয়, একটা রকম থাকে, যে নাকি ওই কাউকে যদি ভালো পায় তাকে ভর করে বা তার উপর ওই তোমার পজিটিভ করে নেয়। তো এই ব্যাপারটা ছিল। তো এখনকার যুগে সেটা মানে না, ব্যাপারটা এরকম হয়েছে। বাট এই ঘটনার 2 সপ্তাহ পর থেকে বৌদির মধ্যে একটা কোনোরকম চেঞ্জেস এসছে। যেখানে বৌদিরা রাত্রি 10টার মধ্যে শুয়ে পড়তো, সেখানে কোনো রাত্রি 3-4টে এরকম ঘুমানো শুরু করছে। কোনো দিন মাঝরাতে হঠাৎ দরজা খুলে বেরিয়ে গেল, আধ ঘন্টা পর আসছে, কোথায় গেছে কেউ জানে না, খুঁজে পায়নি, বাট হট করে চলে এসছে। এরকম ব্যাপারটা, এটা তো নর্মাল চলছিল। কিন্তু তার 1 সপ্তাহ পর থেকে যে ঝামেলাটা শুরু হয়েছে, সেটা হচ্ছে গ্রামের বাড়ি, তো হাঁস মুরগি থাকেই। এবার কী হয়েছে, কিছুদিন পর থেকে না এরকম খবর আসছে যে পাশের বাড়ি থেকে নাকি মুরগি ছানা গায়েব হয়ে গেছে, ছাগলটাকে পাওয়া যাচ্ছে না। তো এরকম সবাই খোঁজাখুঁজি করছে, ওদের নিজেদের বাড়ি থেকেও মুরগি ছানা পাওয়া যাচ্ছিল না। কিন্তু একদিন হঠাৎ করে দাদা রাত্রিবেলা কি মনে হয়েছে যে হুট করে রাত্রে ঘুম ভেঙে গেছে, কিন্তু বৌদি পাশে নেই। তখন দাদার মধ্যে কী হচ্ছে যে কেন, কোথায় গেল, খুঁজবে একটু বেরিয়েছে। বেরিয়ে একটু বাড়ি থেকে যাওয়ার একটু গেছে, একটু ওই ঝোপঝাড় টাইপের থাকে, সেখানে গিয়ে দেখেছে বৌদি একটা মুরগি বাচ্চাটাকে কাঁচা চিবিয়ে খাচ্ছে। এখন ওই স্টেটে কিছু বলেনি, চলে এসে নিজের ঘরে এসে যেমন দাদা শুয়ে নর্মাল শুয়ে পড়ে, যাতে জানতে না পারে জিনিসটাকে।
এখন দেখো, এমন জিনিস কাউকে বললে কেউ বুঝবে না, বিশ্বাসও করবে না। তারপর এরপর থেকে কি হয়েছে, মাঝে মাঝেই বাড়ির মধ্যেই ছাগলের হাড়, মুরগির পালক এসব পাওয়া যেত। তারপর মাঝে মাঝেই বাড়িতে বৌদি থাকা মানে এখন মানে এমন হয়েছিল বৌদি প্রায় বাড়িতে থাকতোই না, দুপুর হলে বেরিয়ে যেত, সন্ধে হলেই বেরিয়ে যেত। নতুন বিয়ে হয়েছে, এবার কি হয়েছে, এবার সবাই আমাকে ডাক্তার দেখানো কথা, ডাক্তার দেখিয়ে তো কিছু হয়নি। ডাক্তার দেখিয়েছিল, ডাক্তার বলছে কিছু হয়, নর্মাল, এটা তোমরা কিছু ভুল ভাবছো বা কিছু এরকম টাইপের একটা বলেছিল। এবার হচ্ছে তখন যারা বয়োজ্যেষ্ঠ আছে গ্রামের মধ্যে তারা বলেছিল যে ডাক্তারের কিছু হচ্ছে না, তোমরা বরঞ্চ একটা ওঝা ডাকো। তো ওই পাশের গ্রামে একজন ওঝা থাকতো, মানে নাম করা ওঝা যে করে, তো তাকে কিন্তু ডেকেছিল। তো যখন বাড়িতে ডেকেছিল, তো উনি সব হাতে সে মাদুলি ফাদুলি সব পড়ানোর কথা বলেছিল, পড়তে তো চায়নি। অনেক কষ্টে জোর করে 3-4 জন ধরে পড়িয়ে দেওয়া হয়েছিল। তারপরে 1-2 সপ্তাহ কিছু হয়নি, কিন্তু কোনোভাবে মাদুলিটা খুলে গেছে প্রবলেমটা। তারপর থেকে আবার যেমন তেমন শুরু হয়েছে। এবার তারপরে কিছুদিন পর শোনা গেল যে ওঝাটা এসেছিল তিনি মারা গেছেন। কী করে মারা গেছেন কেউ জানে না এখনো পর্যন্ত। তো এইভাবেই ঘটনা চলছে। এবার বৌদির মানে কি বলবো, শারীরিক গঠন ভালো ছিল যখন এসেছিল, আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, মানে উখড়ো খুকড়ো চুলগুলো একদম কিরম হয়ে গেছে, নখ কাটতো না, মানে কথা বলতো না কারোর সঙ্গে, এরম হয়ে গেছিলো। পরে শুনতে পেরেছি যে অনেক কিছু করা, ওইভাবে আরও বাইরে ডাকা হয়েছিল, কেউ কিছু করতে পারেনি। লাস্টে নাকি ওনাকে পাওয়া গেছিলো ওই গাছের মধ্যে, মৃত অবস্থায় পাওয়া গেছিলো, গাছের ডালে। হ্যাং করেছিল না, তাহলে কীভাবে মৃত্যু জানি না, গাছের ডালে, ওই ডালে যেমন থাকে ওনাকে মৃত অবস্থায় পাওয়া গেছিলো। গাছের ডালের ওপর শুয়ে আছে? হ্যাঁ, মানে আর কোনো কারণ নেই, মানে ওই শাওড়া গাছের ওপরে? শাওড়া গাছের ওপরে শুয়ে আছে, কাইন্ড অফ শোয়া গাছে শুয়ে আছে, ইন দ্য সেন্স ডালটা এরকম টাইপের ছিল, মানে পা দুটো ঝুলছে আর মাথাটা মানে হাত দুটো এরকম ঝুলছে, বডিটা এরকম গাছের মধ্যে আছে এরকম টাইপের। তো এটার ব্যাখ্যা তো আমি পাইনি, তখন দাদা তোমার কি মনে হয় এটা? দেখ, আমার এতদিনের রিসার্চে বলি এরকম গল্প আমি প্রথম শুনলাম। মানে বহুদিন পর এরকম শুনলাম যে এরকম গাছের ডালে যেখানে অবজেক্ট, মানে যেখানে ওনাকে ধরেছিল, মানে ধরা বলে, যেখানে পজিস্ট হয়েছিল সেখানে গিয়েই মারা গেছে, সেখানে গিয়েই ঝুলছে। এটা আমাকে অনেকটা অবাক করেছে। তবে কেসটি যদি আমি সে সময় পেতাম, কত সালের, কতদিন আগে, 2015-16 দিকে এটা, তো 2016 আমি তখন ফিল্ডে আসি, হয়তো 2016ই হলে, 17-18ই হলে ধরলাম, তাহলে খুব ভালো হতো। মানে এর ব্যাখ্যা না যতক্ষণ না আমি ওই যে ভিকটিম যার তার কাছে যেতাম ততক্ষণ বুঝতে পারতাম। দেখো, সাইকোলজি যদি বলিস তাহলে স্প্লিট পার্সোনালিটি থাকতে পারে। স্প্লিট পার্সোনালিটি থাকলে তুই যেগুলো বলি ওরকম কাঁচা মাংস খাচ্ছে, তারপর মাঝে তুই আমাকে বললি অফ ক্যামেরা বলি ছাগল, হ্যাঁ, ছাগলের হাড় পাওয়া যাচ্ছে, রক্ত খাওয়ার চেষ্টা করছে, এগুলো তো হয়তো কিছু পজেস করেছিল, কিন্তু পজেস করাও খুব চাপের ব্যাপার। কারণ একটি এনার্জি শরীরে থাকার পর আরেকটি এনার্জি কিছু তা থাকতে পারে না। আমাদের শরীরে তো একটা এনার্জি রয়েছে, আরেকটা এনার্জি থাকবে, কিন্তু কিছুর বাইরেও তো কিছু থাকে। মানে অ্যাজ এ রিসার্চার বলি যে সেটাই হয়তো ওনার সঙ্গে হয়েছিল। কেসটা পেলে খুব সুবিধা হতো, মানে ভালো করে স্টাডি করা যেত ওনার সঙ্গে কী হচ্ছিল। মানে 2-3 দিন যদি ওনার সঙ্গে আমরা থাকতাম না, আমরা আমাদের টিম যদি থাকতাম, ব্যাপারটা ভালো করে স্টাডি হতো। খুব আনক্যানি একটা গল্প, যেহেতু আমার হাতে কেসটা নেই, যদি থাকতো আমি আরও তোকে ডিটেলস বলতে পারতাম। প্রদীপ্তর গল্পটি কেমন লাগলো? আমার তো বেশ বেশ ভয় লেগেছে। ভয় বলবো না, কিন্তু প্যারাসাইকোলজিস্ট হিসাবে যদি আপনি বলেন, আমি এরকম আনকানি গল্প খুব কম শুনেছি। প্রচুর গল্প ফেস করেছি, প্রচুর স্টোরি ফেস করেছি, কিন্তু কোথাও গিয়ে স্টোরিটি মনে হলো যে আমার হাতে আসা উচিত ছিল। তবে হয়তো ভদ্রমহিলাকে বাঁচাবার চেষ্টা করা যেতে পারত, মানে আমরা সকলে মিলে, আমাদের টিম মিলে বাঁচানোর চেষ্টা করতে পারতাম। এরকম গল্প বুদ্ধের কাছে আমরা আরও শুনবো। প্রদীপ্ত, তুই পরের গল্প তুই বলেছিলিস আমাকে যে তোর বাড়িতে কিছু ঘটনা ঘটে, রেগুলারলি ঘটতো। যেটা আমি শুনেছিলাম যে তোর বাবাও বেশ অকওয়ার্ড ফিল করেছিল তোর উপরে। হ্যাঁ, তুই যদি এটা একটু বলিস। তো সেকেন্ড যে ঘটনাটা ঘটেছে এটা আমার বাড়িতে হয়েছে, মেনলি বাড়ি ইন দ্য সেন্স ওটা আমার জেঠুর বাড়ি, যেখানে আমি ছোটোবেলাতে মানুষ হয়েছি। এটা হচ্ছে চাকদাতে। ঘটনাটা ঘটে 2017 সালে, তখন ক্লাস 11-এ পড়ি। কী হয়েছে, আমাদের বাড়িটা এমন ছিল, আমরা দোতলায় থাকতাম, দোতলার পর 3 তলায় বড় ছাদ আমাদের, ঠিক আছে। বাড়িটা মানে গল্পটা বলা বলি, বাড়িটার গঠনটা কীরকম, পরপর 3টে, মানে পরপর 2টো শোয়ার ঘর, তারপরে বড় ড্রয়িং রুম, এদিকে সিঁড়ি আছে না, আবার তারপর এই বাইরের দিকে 2টো বাথরুম, ঠিক আছে। এবার কী হচ্ছে, আমাদের বাথরুমটা যেখানে,
সেখানে শুনেছি বাড়িটা হওয়ার আগে একটা তাল গাছ ছিল। তারপর বাড়ি হওয়ার সময় সব কেটে ফেটে সব পরিষ্কার করে বাড়িটা বানানো হয়েছিল। তার ফলে কী হতো, মাঝে মাঝে না আমাদের বাড়িতে রাত্রি 10:30 11টার পর থেকেই না আমাদের ছাদের মধ্যে আওয়াজ শুরু হতো। কেউ হাঁটছে, টব মানে টব ছিল, টব পড়ে যাচ্ছে, কেউ মনে হচ্ছে না জোর একটা লাফ দিল। তো এরকম অনেক হতো আওয়াজ। আমি গেছি, বাবা গেছে, জেঠুরা গেছে দেখতে, কিন্তু কাউকে কিছু দেখতে পাইনি। যে গেলাম ওপরে বন্ধ হয়ে গেল, যখন নিচে এসে গেলাম আবার শুরু হলো। তো এরকম 3টে 4টে অবধি তো চলতো, এরকম কন্টিনিউয়াস চলতো। তো এরই মধ্যে কি হয়েছে, একদিন আমি কার্টুন দেখছি বসে বসে, ঠিক আছে, কার্টুন দেখছি। বাড়িতে আমি আর বাবা ছিলাম, বাকিরা কেউ ছিল না। কার্টুন দেখছি, তো বাবা বাইরে ঘরে বসছিল। বাবা বললো, তুই কার্টুনটা একটু বন্ধ করে বাইরে বস, যদি কেউ ডাকে তাহলে ছাড়া দিতে পারবি। তো ঠিক আছে, আমি বললাম ঠিক আছে, আমি একটু পরে যাচ্ছি বলে আমি তো কার্টুন দেখছি, আমি যাবো না, আমি জানি ভালো হবে। তো বাবা বাথরুম গেছে, তো বাবা বলেছে কী করলাম, আমি একবার উঠলাম, উঠে বাইরে ঘরে গেলাম, কেউ এলো আশপাশ দেখে নিলাম, দেখে চলে এসে বাথরুমে গেলাম। 2টো বাথরুম পরবার বললাম, বাবা একটাতে গেছে, আমি একটাতে ঢুকলাম। ওয়াশরুম বেরোলাম, বেরোর সময় ইচ্ছা করে কী করলাম, বাবাকে ডাকলাম, ডেকে একটু বাইরে জল ছুঁড়ে চলে এসেছিলাম। ঠিক আছে, আমার মজা করে জল ছুঁড়ে চলে এসেছি। ঠিক আছে, কার্টুন দেখছি। 5 মিনিট পর দেখলাম বাবা আসছে বাথরুম থেকে, সামনে বলছে, তুই গায়ে জল ছুড়লি কেন? আমি মজা করে বললাম যে মজা করছিলাম। ঠিক আছে, তুই মজা করছিস, ঠিক আছে, তুই এবার বাইরে ঘরে তোর সাথে কথা আছে, এক্ষুনি আয় কিন্তু, এরকম ভাবে বলে গেল। আমি যদি দাঁড়ান, আমি কার্টুনটা দেখে যাচ্ছি, অ্যাডটা দেবে তখন যাবো, না তুই এক্ষুনি আয়। বাট আমি তো যাইনি, আমি দেখছি। এরকম করতে করতে 5-6 মিনিট হয়ে গেছে। হট করে আমার মনে পড়লো, বাবা ডাক চলে যেতে হবে। আমি চেয়ার থেকে উঠে যেতে যাচ্ছি, দেখছি বাবা বাথরুম থেকে আসছে। মানে আমি ভাবলাম বাবা তো বললো বাইরে ঘরে চলে গেছে, মানে ড্রয়িং রুমে চলে গেছে, বাথরুম থেকে ওই রাস্তাতে কেন আসছে? আমাকে এসি ফার্স্ট করছে, তুই লাইটটা অফ করে দিয়ে এলি কেন বাথরুমের? আমি তো জল ছুঁড়ে এসেছি, লাইটটা অফ করিনি। আমি হচ্ছে কোথায় অফ করেছি, না তুই মিথ্যা কথা বলছিস। তো একটু নিয়ে হালকা রকম আমি বললাম, তুমি এখন বাথরুম থেকে বেরোলে? বলছে হ্যাঁ, এখন তুমি বাথরুমে তো ছিলাম। আমি বললাম, তুমি একটু এখান থেকে গেলে না? বলছে কী বকছিস তুই, তুই কার্টুন দেখে তুই কার্টুনের মধ্যে ঢুকে গেছিস নাকি? এটা বা একটু মানে আমাকে রুডলি কথাটা বললো। বাট আমি বুঝতে পারলাম না কি হলো, কারণ 10 মিনিট আগে যে মানুষটাকে আমি দেখলাম যে বাথরুম থেকে চলে বাইরে ঘরে গেছে, আমাকে ডাকলো যাওয়ার জন্য, বসার জন্য, সেই মানুষটাই 5 মিনিট পর আবার ওই একই জায়গাতে কী করে আসতে পারে? তো পরে বাইরে ঘরে গিয়ে দেখলাম যে দরজাটা আটকানো আছে, দরজা খোলা, জানলা খোলা, সব খোলা আছে, মানে সব বন্ধ ছিল কিন্তু সব খোলা আছে। তো বাবা আমাকে চিল্লাচ্ছিল, জানলা কেন খুলেছি, দরজা কেন খুলেছিস? আমি তো খুলিনি, জানি না কেসটা। তো তোমার কি মনে হয় এটা কি হতে পারে? বেশ মানে ঘেটে যাওয়ার মতো। মানে তুই বলছিস তোর বাবা এসে তোকে ডেকে নিয়ে গেছে, হ্যাঁ, আবার তোর বাবা বাথরুম থেকে বেরিয়েছে। মানে আমি জানিনি ব্যাপারটা তখন। এরকম ঘটনা কি তোদের বাড়িতে আগেও ঘটেছে? এরকম টাইপের আরও 2-একটা গল্প আছে, যেমন আমি বসে বসে ড্রয়িং করছি, ছিটকিনি লাগানো দরজা, মানে হ্যান্ডেল ছিটকিনি লাগে, ওপরে হুট করে খুলে গেল, আউট অফ নোয়ার, না হাওয়া আছে না দরজা খুলে গেল। বা বাথরুমে যাচ্ছি, বাথরুমে লাইট বন্ধ হয়ে যেত মাঝে মাঝে। তো তারপর হচ্ছে বাবা মাঝে মাঝে বলতো যে বাথরুম গেলে তো কী বলবো, দরজাকে টকটক করে আওয়াজ করছে, কেউ জল ছুটছে, এরকম কেস হতো নর্মাল। কোনো কেস হিস্ট্রি রয়েছে, সুইসাইডাল কেস হিস্ট্রি, বা বাড়ি পুরোনো দিনের বাড়ি, বা জমিতে কোনো জমি বা রেসিডেন্সিয়াল হন্টেড কোনো রকম জমি হন্টিং, কোনো এরকম কিছু কেস হিস্ট্রি শুনেছিলিস? দেখো সাধারণত এইসব কেসগুলোর ক্ষেত্রে তুই যা বললি এরকমই ধরনেরই হয়। দেখো মেনলি বাড়িটা তৈরি হয়েছে প্রায় 50 বছর আগে, 50-60 বছর আগে বাড়িটা। আচ্ছা, এই আমি শুনেছিলাম যে তাল গাছটা ছিল ওখানে, হয়তো কিছু একটা ছিল, কি ছিল সত্যি জানি না, কিছু একটা ছিল, সেটাকে সরিয়ে বাড়িটা বানানো হয়েছে। অনেকেই বারণ করেছিল দ্যাট টাইমে যখন বানানো হয়েছিল, বাট কেউ শোনেনি, হয়তো তার জন্য হতে পারে। বাট দেখ, দুটো জিনিস তোকে বলতে পারি। তুই তো তোর কেস হিস্ট্রিতে বললি একটা তাল গাছ ছিল, সেখানে সরানো হয়েছে। অনেক সময় রেসিডেন্সিয়াল হন্টিংয়ের ক্ষেত্রে কী হয়, যদি কোনো এনার্জি ওখানে উপস্থিতি থেকে থাকে, তার ইচ্ছার বিরুদ্ধে তোরা কাজ করেছিস, হয়তো তার উপস্থিতি সে এখনও রেখেছে। আর সেকেন্ড ওয়ান হচ্ছে, যদি সাইকোলজিস্ট হিসাবে বলিস, তাহলে হ্যালুসিনেশন হয়নি তো? না, হ্যালুসিনেশন তো, কারণ ওই টাইমে হ্যালুসিনেশন, তুই বাচ্চা মানুষ, ভালো করে দেখ, তুই কার্টুন দেখছিস, নিজের মতো করে ভাবছিস। কত বয়স তখন তোর?
কত 15-16। অনেকটা ছোট টিনেজার। এমনও নয় যে সে নর্মাল কালার, আমি জাস্ট সিনচান দেখি দ্যাট টাইম হ্যালুসিনেশন, ওই টাইপের হ্যালুসিনেশন আসাটা একটু অন্যরকম হচ্ছে। এই ঘটনা, এরকম ঘটনা কি তোদের বাড়ির লোকেরা আরও কেউ ফেস করেছে? এরকম ডবল দেখা কেসটা, ডবল দেখা না, তুই যা যা ঘটনাগুলি বললি, হ্যাঁ এরকম প্যারাসাইট আমার জেঠিমা দেখেছে, বাবাও ফেস করেছে। তাহলে তোদের ওই তুই যে কেস হিস্ট্রি বললি তোদের তাল গাছের যে গল্প, ওই দেখো দেখ প্রত্যেকটা আত্মার এনার্জি বা জেন বল যাই হোক না, এদের প্রত্যেকেরই একটা আলাদা ক্ষমতা থাকে। সেটা অবশ্যই। তুমি তোর বাড়ির কাছে, তোর বাড়িতে গিয়ে যদি আমি ভাঙচুর করি, তুই কি ছেড়ে দিবি? একদমই তো তুই তোর ওই গাছ কেটেছিস, হয়তো কিছুই করতো না সে, হয়তো এখানে তার উপস্থিতি ওখানে তার বোঝানোর জন্যই সে রয়েছে, কিন্তু কিছু তো ছিল। মানে একটা মানুষকে দুভাবে কি করে দেখতে পারবি? সেটাই তো। বাবাকে আর এরপরে নিয়ে প্রশ্ন করেছিলিস, বাবা সত্যি তুমি আসোনি? না, অনেক কোশ্চেন করেছি, প্রতিবার ডিনাই। তবে তুই 82 সেদিন খুব ভালো করেছিস। মানে আমি যাইনি, গেলে কি হতো এটা সবচেয়ে বড় কথা। হয়তো তোকে হয়তো কিছুই করতো খারাপ না করতে পারতো, খারাপ হয়তো করতো না, তোকে কিছু একটা টেনে নিয়ে গিয়ে কিছু একটা বলার চেষ্টা করতো। হতে পারে। অ্যাকচুয়ালি তোর ইন্টেনশনের সঙ্গে ওনার ইন্টেনশন সেই সময় খুব ভালো ম্যাচ করে গেছিল। এনার্জির সঙ্গে যখন ইন্টেনশনের ম্যাচ খায় তখন এই জিনিস হয়। আচ্ছা আচ্ছা, মানে সামথিং, মানে আমাকে কিছু বলতে চাইছে, হয়তো কিছু বলতে চেয়েছিল। মানে এত দিন ধরে প্রত্যেকটা মানুষকে দেখে তোর সঙ্গে হয়তো তার ইন্টেনশনের মিল খেয়েছিল, হয়তো তোকে বলার চেষ্টা করছিল, হয়তো হয়তো গেলে তোকে অনেক কিছু বলতে পারতো, তুই যাসনি হয়তো ওইখানে, সেও অন্য কিছু হতে পারতো, অন্য কিছু হতে পারতো। কেমন লাগলো প্রদীপ তোর সেকেন্ড গল্পটা? আমি এর ব্যাখ্যা দিতে গিয়ে দুবার ভেবেছিলাম যে কি হতে পারে, কারণ এরকম ধরনের ঘটনা বেসিক্যালি যেটা হয়, জিন যদি থাকে, মানে কারেন্ট জিন যদি থাকে, তাহলে এরকম হতে পারে। গল্পটি আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। আচ্ছা, আপনারা যদি আমাদের সাথে আসতে চান, মানে বেঙ্গল আলটিমেট পডকাস্টে আসতে চান, তাহলে নিচে যাওয়া নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন, মেল আইডিতে আপনারা মেল করে আপনাদের গল্প পাঠাতে পারেন, হোয়াটসঅ্যাপে আপনাদের গল্প পাঠাবেন ভয়েস করে, আমরা আপনাদের ডেকে নেব আমাদের শোতে। দুটো গল্প শুনলাম আমরা, ভৌতিক গল্প, বেশ ইন্টারেস্টিং। 3 নম্বর গল্পটি প্রদীপ্তর কাছে শুনবো। প্রদীপ্ত আমাকে এর আগে বলেছিল হোয়াটসঅ্যাপে ভয়েস করে, আপনারা শুনে নিন প্রদীপ্তর কাছ থেকে যে গল্পটি কেমন রোমাঞ্চকর। প্রদীপ্ত কী হয়েছিল দাদার সঙ্গে? তো দাদা মেনলি বাই প্রফেশন রান্না করে, রান্না মানে বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বা কোনো অনুষ্ঠান হলে রান্না বান্না করতে যায়। তো কী হয়েছে, তার সঙ্গে 4-5 জন লোক থাকে। এবার দাদা যেখানে থাকে, মানে আমাদের গ্রামের বাড়িতে, এটা গ্রাম বলতে গেলে এখনকার মতো উন্নত নয়, কিন্তু এটা প্রত্যন্ত গ্রাম বলতে পারো। লাইট ফাই রাস্তাতে অন্ধকার, মানে রাত্রের দিকে কিছু থাকে না। আর তার চেয়ে বড় কথা হচ্ছে, আমাদের বাড়ি যাওয়ার আগে একটা মানে 400 মিটার লম্বা শুধু বাঁশ বাগান আছে, ওটা পেরিয়ে যেতে হয়। আর রাত্রির দিকে অনেক কিছু থাকে না, মানে না লোক থাকে, না লাইট থাকে, না কিছু থাকে। তো এমনি রাত্রে গ্রামের দিকে কেউ যাতায়াত করে না। বাট একদিন কি হয়েছে, বাইরে নিচ্ছে দাদাদের বিয়ে বাড়ি ছিল, তো রান্না বান্না হয়ে গেছে, কিছু হয়ে গেছে, রাত্রি মানে লেট হয়ে গেছে ব্যাপারটা। এবার দাদার সঙ্গে যে থাকে তারা কেউ যায়নি সেদিন, অন্য জায়গাতে লোক ভাড়া করা হয়েছিল, ও রান্না করে যা বাড়ি চলে গেছে, দাদাকে বাড়ি ফিরতে হবে একা। তো এবার রাত্রির 12:30টার সময় স্টেশনে ট্রেনের থেকে নেমে সাইকেলে করে বাড়ি আসতে হয়। তো সাইকেলে আসছে, সাইকেলের মধ্যে বিয়ে বাড়িতে বোঝা যাচ্ছে খাবার নিয়ে আসছে, খাবার সঙ্গে আছে। দাদা সাইকেলে করে আসছে স্টেশন থেকে, রাস্তায় কিচ্ছু হয়নি। এবার বাঁশবাগান ঢুকতে যাবে, ঠিক আছে, হঠাৎ করে দাদা লক্ষ্য করছে দাদা সাইকেলের পাশ দিয়ে একটা সাদা গরু হেঁটে যাচ্ছে। তো এখন ওই মাঝরাত্রে গরু কোত্থেকে রাস্তায় আসবে, গ্রামের দিকে সবাই তো ঘরে ফিরে যায়। তো দাদা ভাবলো হয়তো কারো গরু হয়তো কোথাও মানে হয়েছিল, ফিরছে বাড়িতে, তো অতটা লক্ষ্য করেনি। দাদা যতই সাইকেল চালাচ্ছে, গরুটা ততই নিজের স্পিড বাড়াচ্ছে, ব্যাপারটা এরকম হচ্ছে। দাদা দেখছে জিনিসটা একটু মানে অন্যরকম লাগছে, তো অত দেখেনি, চালিয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর গরুটা আর দেখা যাচ্ছে না। তার কিছুক্ষণ পর হঠাৎ দেখছে পাশ দিয়ে একটা কালো কুকুর যাওয়া শুরু করে, কুকুর চলে এসছে। সে সাইকেলের সাথে তার গতি মেলানোর চেষ্টা করছে। তো জিনিসটা দাদা দেখে ঠিক সুবিধার লাগছে না ব্যাপারটা, না কী করবে, সে পেছু ছাড়ছেই না ব্যাপারটা এরকম। দাদার সাথে খাবার আছে, এখন হতেই পারে খাবার গন্ধ হতেই পারে, এটা নর্মাল। কিন্তু তার কিছুক্ষণ পর আবার কুকুরটা হারিয়ে গেল, দেখতে পাওয়া যাচ্ছে কুকুরটাকে। কোত্থেকে একটা সাদা বাছুর চলে এসে করতে, এরপর মানে একবার গরু, কুকুর, বাছুর। এবার দাদা কী করবো, দাদা একটু হালকা ভয় লাগছে, কী হলো রাত্রিবেলা এরকম কেন হচ্ছে, বাঁশবাগানের মধ্যে আছে।
তো তারা যথারীতি নিজের সাইকেলের জোর আরও বাড়িয়েছে। তো সব দেখা বন্ধ করে জোর বাড়িয়েছে। এবার বাড়ি তখন অনেকটা দূর আছে, কি করবে? তো বাঁশবাগান পেরিয়ে একজনদের আমার চেনাপুরিতে বাড়ি ছিল। তো দাদা কী করেছে বুদ্ধিমানের মতো, বাড়ি থেকে ঢুকে গেছে, সাইকেলে রেখে বাড়িতে ঢুকে গেছে, ডেকেছে। যখন বাইরে ঢুকলো তখন দেখলো বাছুরটা দূরে দাঁড়িয়ে গেল, আসেনি কিন্তু দাঁড়িয়ে গেল। ঢুকে দাদা তো ঘটনাটা বললো যে পাশে এরম আসছে, এরম রূপ চেঞ্জ হচ্ছে। তো ওরা বলছে হয়তো কেউ তারা মানে তোমার পেছু নিয়েছে, ওদের মন্তব্য এটা। তো তুমি একটা কাজ করো, দাদাকে বলছে তুমি একটা কাজ করো, এ তোমার পিছু ছাড়বে না, আর তোমার রাত্রে বাড়ি যেতে হবে। তো কী করবে? তুমি বরঞ্চ একটা বাড়ি থেকে আঁশবটি নিয়ে যাও, আর যে খাবারগুলো আছে খাবার সাথে লোহার টুকরো নিয়ে যাও, বাট একটা কাজ করো, খাবারগুলো তোমরা খেও না কিন্তু, ঠিক আছে? কারণ অলরেডি সে যে তোমার করছে, অলরেডি তার কাছে তোমার ওটার উপর একটা নজর টাইপের যেটা হয় পড়ে গেছে। তো এখন কি করবে? দাদা ঠিক আছে আঁশবটিটা নিয়ে সাইকেলের যে কেরিয়ার হয় ওখানে লাগিয়েছে, লাগিয়ে বেরিয়ে গেছে। যখন বেরিয়েছে তখনও দেখছে যে বাছুরটা দাঁড়িয়ে যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে। ঠিক আছে, সাইকেল নিয়ে আবার চালানো শুরু করছে। প্রথম পেছনে কেউ আসেনি। আর তার কিছুক্ষণ পর হঠাৎ দেখছে একটা কালো বেড়াল পেছনে আসছে, সাইকেলের গতির সাথে ম্যাচ। তার মানে দাদা লিটারেলি জোরে চালাচ্ছে বাড়ি যাওয়ার জন্য, ও সেই স্পিডেও মানে দাদা তারা করছে এরকম ব্যাপারটা। তো পুরো বাড়ি অবধি জিনিসটা এসেছিলো। দেখো বাড়ির উঠোনে একটা মন্দির টাইপের ছিল, ওই বাড়ির চৌকাঠ মানে ওই যে জায়গাটা হয় বাড়ির জায়গায় ঢোকে নে, ওই একটা জায়গাতে কেউ মানে বসে গেছিলো, আর ওখান থেকে নড়েনি, বাড়ি থেকে একটু দূরে। তো বাড়ি থেকে কেসটা অনেক বলেছে, মানে বৌদিকে বলেছে, আর যারা ছিল বলেছে, সবাই একটাই কথা বললো, দেখ ও তোর পেছু তারা বলেছে খাবার খাওয়ার জন্য, তুই একটা কাজ কর, খাবারটা দিয়ে চলে। মোটামুটি 3-4 জনের খাবার ছিল। তো দাদা গিয়ে খাবারটা যেখানে বেড়ালটা ছিল ওখানে রেখে চলে এসেছিল। 1 ঘন্টা পরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এমনি বাড়ি খাওয়া দাওয়া কী করো একটু মানে কী হলো জিনিস দেখার উৎসাহ আছে, কৌতূহল কী হলো ব্যাপারটা দেখার জন্য গিয়ে দেখছি এই 4 জনের যে খাবারটা ছিল, খাবারের একটা দানা পর্যন্ত নেই, বেড়ালটাও নেই। এমন না যে আশপাশে কুকুর আছে বা কিছুই কিন্তু পাশে নেই, খাবারটা শেষ। তখন দাদা তুমি বলো একটা ওইটুকুনি বেড়াল 4-5 জনের খাবার কি খাওয়া সম্ভব? কখনোই সম্ভব না। আর এরকম গল্প দেখ, এইগুলো না আরবান লিজেন্ডের গল্প, তো এগুলো আমরা ছোটোবেলা থেকে অনেকবার শুনেছি, এরকম পিছনে করে গ্রামের দিকে। তো এই গল্পটার সত্যতা যদি তুই আমাকে জিজ্ঞাসা করিস, মানে কিছুটা তো এগুলো রিউমারের গল্প, আমরা রিউমার স্টোরি আমরা শুনেছিলাম, যেহেতু তোর সঙ্গে ঘটেছে, আর এর ব্যাখ্যা অবশ্যই ওটাই যেটা উনি বলেছেন, ওনার ফ্যামিলি মেম্বাররা বলেছিলেন যে কিছু লোক কিছু পেছন করেছিল আর বারবার রূপ চেঞ্জ করার চেষ্টা করছিল। বেঁচে গেছে খুব জোর হয়তো, নাহলে হয়তো ওনাকে অন্য রকমভাবে কিছু প্যাচে ফেলতে পারতো। সাইকেল যদি থেমে হুসস করতো বা হট করে দাঁড়িয়ে গিয়ে কিছু করতে হতো, তখন হয়তো কিছু হতেই পারত। সব কিছুরই ব্যাকফায়ার করে, তো অতটাও ব্যাকফায়ার করতে পারতো। বেঁচে গেছে, খুব জোর বেঁচে গেছে উনি। কেমন লাগলো আপনার 3 নম্বর গল্পটি প্রদীপ্তর? বেশ ইন্টারেস্টিং গল্পটি। অ্যাজ এ প্যারাসাইকোলজিস্ট বলি, গল্পটি বেশ ভাবনা চিন্তা করে দেখতে গেলে এগুলো আরবান লিজেন্ডের মতো শোনাবে আপনাদের সকলকে। আপনারা যখন শুনলেই বুঝতে পারবেন যে আমরা ছোটোবেলায় এরকম শুনেছি যে রূপ চেঞ্জ করে, এটাও সেরকম। প্রদীপ্ত, তোর এই ডার্ক কমেডি নিয়ে এবারে আছে তোর ডার্ক কমেডি নিয়ে স্টোরি। ঠিক আছে, বলো। ডার্ক কমেডিতে আসলি কেন সেটা একটু আগে বল। দেখো আমি ফার্স্ট আমার ভিডিওতে আসা হচ্ছে ব্লগিং দিয়ে, ইউটিউবে ব্লগিং শুরু করেছিলাম। কি টাইপ অফ ব্লগ? ট্রাভেল টাইপের, ট্রাভেল, ডেলি লাইফ বা কোনো ইভেন্টে গেলাম, তো জাস্ট নর্মাল একটা। দেখো এবার কন্টেন্ট ক্রিয়েশন আসার জার্নিটা অন্যরকম, মানে ইচ্ছাটা অন্যভাবে এসছে। সেটা হচ্ছে চাকরি করছি অনেকদিন হলো, 2-3 বছর চাকরি করেছি, খুবই ফ্রাস্ট্রেশন লাগেছিল। আবার কী করবো, ভালো লাগছে না কিছু। কারণ আমার যে আগের কোম্পানি ছিল, আমার সেখানে কারোর সাথে মানে সিনিয়র সাথে হতো না, ম্যাচ হতো না। তারা অন্যরকম চাই, আমি অন্যরকম চাই, হবে না, ম্যাচ হচ্ছে না। তো তখন রিল দেখছি, আর তখনই কিছু মানুষ ফেমাস হচ্ছে, তো নিজের একটা ইচ্ছা থাকে যে ফেমাস হতে হবে জিনিসটাকে নিয়ে। তো ভাবলাম কিছু একটা করা যাক, কিছু একটা ভিডিও বানানো যায়। তো একটা কী বানাবো, সেরকম ট্যালেন্ট নেই, কী বানাবো। তো ঠিক আছে ব্লগিং শুরু করি। তো ব্লগিং শুরু করলাম,
মোটামুটি ভিউ আসছিল, প্রথম 500-600 ভিউ আসছে, 500-600 লোক দেখছে, অনেক ব্যাপার। তারপর তোমার সাবস্ক্রাইবার বাড়ছে, ঠিক আছে। তারপর আস্তে 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 ইচ্ছা নষ্ট হয়ে গেল, ইউটিউব বন্ধ, আর হয়নি, মানে কোথাও বেরোচ্ছি না, বাড়িতে থাকছি, ডিউটি করছি, টাইম হচ্ছে না, বন্ধ হয়ে গেল। তারপর শুরু করলাম ফুড ব্লগিং। ভুবনেশ্বর থাকতাম তখন ফুড ব্লগিং শুরু করেছিলাম। এমন মজাদার ব্যাপার, আমি 7-8 দিন, মানে ওটা ভালো ভিউ আসছিল, ঠিক আছে, বিভিন্ন রকম খাবার অফিসের মধ্যে আমি ট্রাই করতাম, বাইরে থেকে অর্ডার দিয়েছে। 7-8 দিন করলাম, ভালো ভিউ আসছে। 7-8 দিন পর আমার না পেট খারাপ হয়ে গেল, মানে ওই নজর ব্যাপারটা এসে গেল ওখানটাতে, না এটা করা যাবে না তাহলে। তারপর বন্ধ পুরো, তারপর পুরো 4-5 মাস পুরো বন্ধ, কোনো কিছু নেই, শুধু চাকরি আর চাকরি। পুজোর সময় আমাকে বললো তোমার ছুটি দেওয়া হবে না, ঠিক আছে, রিজাইন দিলাম, বাড়ি চলে এসেছি। কী করবো এবার? ওটা কোন কোম্পানি ছিল? ওটা ভুবনেশ্বরের একটা কোম্পানি ছিল। আচ্ছা আচ্ছা। তো না, আমার হবে না, সব বাদ দাও, বাড়ি যাও। পুজোর সময় আগে চলে এলাম বাড়িতে, এসে আমি একটু ফটো তুলি, আমার একটু ভালো লাগে। তো ওই শুরু হলো ফটো তোলা, ফটো তুলছি, ভিডিও বানাচ্ছি। আর হঠাৎ করে একদিন কি মনে হলো, একটা কমেডি টাইপের মাথায় একটা আইডিয়া এসে, এটা বানিয়ে দেখি কী হয়, লোকে খায় কিনা। তো অনেক দিন পর ভিডিও পোস্ট করলো, দেখলাম 4000 ভিউ এসছে। প্রথমে ভিউ আসে 200-300, 4000 ভিউ। আমি বলছি ভাব, 4000 ভিউ কী হবে। ঠিক আছে, সেকেন্ডে আরেকটা বানালাম, সেটা ওরকম 3000 মধ্যে ভিউ এসছে। তারপর হঠাৎ একটা মানে একটু কাইন্ড অফ, দেখো বাঙালিরা কি বৌদি করে, তো হঠাৎ একটা মাথায় কোশ্চেন এসেছিলো, জিনিসটা এরকম বানালে, মানে তখন হচ্ছে কালী পুজো টাইম, এরকম বানালে কি হবে, বহুদিন নিয়ে কন্টেন্ট। হ্যাঁ, মানে আমি কোশ্চেনটা এরকম বানিয়েছিলাম যে বাঙালিদের প্রিয় বাজি কি? বৌদিবাজি। অ্যান্ড দ্যাট ভিডিও 150K একদিনে। ওখান থেকেই বাঙালিরা কি হারে বৌদিবাজি করে। হ্যাঁ, তো ওখান থেকে না, এবার একটু তাহলে এত ভালো করলাম, কাজ হচ্ছে না, একটু ডার্কেই যেতে হবে। তো ওই শুরু হলো, আমরা আস্তে আস্তে আর ওই বিভিন্ন আইডিয়া, কিছু নিজের আইডিয়া আছে, 90% নিজের আইডিয়া, কিছু হিন্দি থেকে সেগুলোকে নিজের মতো বাংলায় কনভার্ট করার চেষ্টা করেছি, কিছু ইংলিশ থাকে সেগুলো কনভার্ট করি, কিছু বই থেকে। তাহলে আস্তে আস্তে চলতে তারপর ক্রিয়েটিভ গালাগালি পার্ট এসেছিলো একটা, খুব সুন্দর, ওটা প্রচুর। আমি মানে আমার যে পার্ট 3 ছিল, ওখান থেকে এত ফলোয়ার পেয়েছি, আমি একদিনে 1800 ফলোয়ার পেয়েছি। বাহ। আর ওই ভিডিওটার 1.1, এখন মনে হয় 1.3 মিলিয়ন ভিউজ গেছে। তো তারপর থেকেই গোজন চলছে, ক্রিটিসাইজ অনেক হচ্ছে, বাট নর্মাল ভাবছিলাম। এখন একটু দেখছি একটু কী বলবো, একটু এডুকেশনে ঢোকা যায়, একটু ফিজিক্স কেমিস্ট্রি ঢোকা যায়, যাতে মানুষ আরও একটু মানে তারা যদি পড়াশোনা হচ্ছে, পড়াশোনা জানার পরে মানে কমেডি কিরম টাইপ হতে পারে। তো এটা এরকমভাবে জিনিসটাকে এখন চলছে ব্যাপারটা। দেখ, তুই ক্রিটিসিজমের কথা বললি, এটা মনে রাখবি, যখনই কারোর সমালোচনা হয় না, সে তার মানে এগাচ্ছে, ওটা হতে দিবি। আমি তুই তোমার থেকে ছোট অনেকটাই, আমি বলবো এটা এনজয় করবি। এখন যত ক্রিটিসিজম হবে, যত তোর সমালোচনা হবে, তত ভালো, রাইট? আর তোর কন্টেন্ট বেশ ভালো হচ্ছে, কন্টেন্ট নিয়ে কাজ কর, কেননা এই কন্টেন্ট নিয়ে কাজ করার লোক খুব কম ছিল। আমি একজনের নাম করে মীর আফসার আলী, আমাদের সকলের মির্দার মতো তো এই ডার্ক কমেডি নিয়ে ওনার মতো তো মজা কেউ লোক একদমই নেই। কেন আমরা সকলেই বলবো উনি হয়তো সবার গুরু এই বেঙ্গলে, অনেকে আছে, কিন্তু আমি বলবো উনি আমাদের সকলের গুরু এই কন্টেন্টে। এগিয়ে যায়, শুভেচ্ছা থাকলো। আমি বারবার বলবো যে প্রদীপ্তর কন্টেন্টগুলো আপনারা দেখবেন, বেশ মজা পাবেন। কারণ আমিও যখন প্রদীপ্তর কন্টেন্ট প্রথম দেখি, আমি ওকে কমেন্ট করেছিলাম, ও কিন্তু অ্যান্সার দেয়, প্রত্যেকটা কমেন্টের অ্যান্সার দেয়। আর ওর সঙ্গে বেশ লম্বা একটা কথোপকথন চলে। তারপর আমি ওকে টেক্সট করি, তারপর ওটাকে রিপ্লাই দেয়, দেন তারপর তো প্রদীপ্ত আমাদের পাশে। প্রদীপ্ত, তোর সঙ্গে একটা স্লিপ প্যারালাইসিসের ঘটনা ঘটেছিল। হ্যাঁ, কোথাও হোটেলে গিয়ে? এটা হোটেলে হয়েছিল। এটা কোথায়? দেখো, মেনলি এটা হয়েছিল আসামে। আচ্ছা, সেটা নিয়ে যদি একটু আমার দর্শকদের বলিস। হ্যাঁ, এবার বলি, এই স্লিপ প্যারালাইসিস ব্যাপারটা আমার সাথে এখনো প্রায় মাঝে মাঝেই হয়। আচ্ছা, মানে ধরে রাখো 1 মাসে আমার 2বার তো হবে। আচ্ছা, হবেই, কোনো নেই, বাট হবেই। তো নর্মাল কি হয় স্লিপ প্যারালাইসিসে, ওই রাত্রে ঘুমোতে আমার একটা মনে হয় কেউ গলা টিপছে বা কিছু করছে, ওই টাইমে গিয়ে মানে তুমি কথা বলতে চাইছো, চিল্লাতে চাইছো, পারো না করতে। তারপর হট করে এবার করে ফেলো, মানে কথা বলতে চাইছো একবার হয়ে যায়,
গিয়ে জিনিসটা কেটে যায়। তো নর্মাল এটা। বাট আসামে যেটা হয়েছিল সেটা একটু ইনসেন টাইপের ছিল। আমি আসামে গিয়েছিলাম চাকরি সূত্রে, এটা আমাদের ট্রিপ ছিল। তো আমি একটা ওই মেস টাইপের যেগুলো হয় সেখানে উঠেছিলাম। এখন হচ্ছে বড় ঘর, এই ঘরটা থেকে বড় ঘর, ওখানে এরকম বাঙ্কার লাগানো আছে, তিনটে তিনটে করে দিয়ে যে শোয়ার জায়গা থাকে এরকম রাখানো আছে। ওখানে আমরা দুজন ছিলাম, একজন বয়স্ক লোক, একজন আমি। আর আমার প্রতিদিনই সব রাত্রির 2টো 1:30 এরকম ঘুমোনো, আর একটু হরার জিনিস দেখার ইচ্ছাও থাকে, তো ওসব দেখি টনি, তারপর রিল তো আছেই। তো ঠিক আছে, আমার ঘুমিয়ে গেছি দেখতে দেখতে। প্রথমবারটা মনে হলো যখন প্রথম এক্সপিরিয়েন্সটা করলাম, আমার পা কেউ একজন টিপে ধরে আছে, আমি মানে পা নোয়াতে পারছি না, সেটা কেটে গেল। 15 মিনিট পর আবার মনে হচ্ছে এবার আমার এইখানটাকে টিপে ধরে গেছে, মানে পা থেকে শুরু করে একদম পেট অব্দি এসে গেছে, মানে আমি আর নড়তে পারছি না, এমন অবস্থা হয়ে গেছে। আর মানে কিছু ওজন অনুভব হচ্ছে, গায়ে কাঁটা দিচ্ছি এখন, যাই হোক। তারপর থার্ড টাইম যেটা হলো সেটা আমার বুকে এসে গেছে অলরেডি। এবার আমার বুকে এসে গেছে, চাপ পড়ছে, এবার বুঝতে পারছি জিনিসটা। এবার লাস্টে একটা গলা টিপতে হচ্ছে, আমার অবস্থা গেছে। পরপর 4টে, 5 মিনিট অন্তর অন্তর হচ্ছে। লাস্ট টাইমে এতটাই মনে হচ্ছে আমার, মানে কেউ টিপে ধরে মনে হচ্ছে, আমি নড়তে পারছি না, হতে পারছি না। অনেকক্ষণ ধরে এদিক করার পর গিয়ে হুট করে চোখটা খুলে গেছে, আমার মনে হলো। আমি যেটা দেখেছি আমি সারা জীবন ভুলবো না, একটা 7 ফুট লম্বা অবয়ব, মানে কালো পুরো, মানে আমার বিছনা থেকে নেমে গেল, নেমে লাফাতে যাচ্ছে, মানে এরম করে লাফাতে যাচ্ছে, গায়ে কাঁটা দিচ্ছে, এখনো পুরো খারাপ হয়ে গেছে, লাফাতে বেরিয়ে গেল। আমি সে রাত্রে ঘুমোতে পারিনি, আমি হনুমান চালিয়ে আমি রাত্রির ভোর 5টা অবধি বসেছিলাম। আমাকে পরদিন যে রুমমেট ছিল, তুমি রাতে চিল্লাচ্ছিলে কেন এমনভাবে আমাকে বলছে। আমি বলছি, তাকে বলেছিলাম ঘটনাটা। তো উনি বলেছিলেন তুমি এই ঘরটা ছেড়ে দাও, তোমার জন্য শ্যুট করেছে না, তুমি ছেড়ে দাও। আমি পরের দিন ঘর ছেড়ে দিয়েছিলাম। তারপর তো হয় না জিনিসটা, এমনি নর্মালি হয়, কিন্তু ওই রকম রাত্রে যেটা আমি দেখেছি আমি সারা জীবনে ভুলবো না। মানে তোর এরপরে ওই আসামের ওই হোটেলের পর তারপর আর এইগুলো কোনোদিন হয়নি? নর্মাল হয়েছে, নর্মাল খারাপ স্বপ্ন দেখেছি একটু। স্বপ্ন আলাদা, স্লিপ প্যারালাইসিস। এই ঘটনা তোর আগে আর কোনোদিন হয়নি? না, এরকম বাজেভাবে হয়নি, আমি কিছু দেখিনি। আমি বাট হ্যাঁ একটু হালকা 2-একবার ফিল করেছি, বাট এইরকম বাজেভাবে কোনোদিন হয়নি। এই ওখানে কি ঘুরতে গেছিলিস? না, কাজের সূত্রে গেছিলাম। কাজের সূত্রে গেছিলিস। এটা খুব খাটনি হচ্ছিল সেই সময়, কাজে চাপ ছিল? দেখো, চাপ বলতে একটু হালকা মেন্টাল, আমার একটু টেনশনে ছিলাম, নতুন জায়গায় জয়েন করছি তো, তারপর বাড়িতে ফ্যামিলি আছে, এখানে আছে, শুধু তোকে ম্যানেজ করতে হবে, এসব ছিল। তোকে বলে লাগে এটা ওয়ান টাইপ অফ, দেখি স্লিপ প্যারালাইসিস তুই জানিসই, এটা ওয়ান টাইপ অফ নিউরোলজিক্যাল ডিজিজই বলা হয় এটা। আর যখন আমাদের ব্রেনে প্রচণ্ড রকম অক্সিজেনের ফ্লো কম যায় না, তখন এরকম হয়। তখন আমি এটা সাইকোলজি আর নিউরোলজির পার্টটা বলছি, তারপর আমি প্যারাসাইকোলজির ব্যাখ্যা দিচ্ছি। এটা হয়। এই সেম কেস জোড়াবাগান ট্রাফিকারের যে কেসটা আমি ইনভেস্টিগেট করেছিলাম সেখানেও তাই হচ্ছিল। সেখানে এতটাই মানুষের কাজের প্রেশার ছিল, কনস্টেবল অফিসাররা এত কাজের প্রেশার ছিল না, তাহলে হ্যালুসিনেট করা শুরু করেছিল, রাইট? সেই জন্য হচ্ছিল। আর যদি প্যারাসাইকোলজি বা প্যারাসাইকোলজিস্ট হিসাবে তুই জিজ্ঞাসা করিস আমাকে, তাহলে বলবো যে প্যারাসাইকোলজি কিন্তু আবার এটাকেও মানে যে অনেক সময় যদি কিছু পজেস করার চেষ্টা করে, খুব কম, পজেস করা এত সহজ ব্যাপার না, ফাইনাল ক্ষেত্রে যদি কিছু পজেস করার চেষ্টা করে তখন এটা হতে পারে। আমি এই জন্য তোকে বারবার জিজ্ঞাসা করলাম যে ঘটনাটা কী ঘটেছিল। দুরকমভাবে হতে পারে প্রদীপ। তো এক হচ্ছে তোর ওই প্রবলেমগুলো, খুব খাটনি হচ্ছিল, ফ্যামিলির চাপ ছিল, অক্সিজেন ফ্লো ঠিকঠাক ব্রেনে পৌঁছাচ্ছিল না। তবে এটা হলে লাগাতার হতো, তুই বলছিস সেই সময়টা বেশি হয়েছে না, ওই একই দিনই রাত্রিবেলা হয়েছে, এফেক্টটা অনেকদিন ছিল। আর ওই সময়টা কী হয় বলতো, ব্রেনের সিগন্যাল দেওয়া খুব কম হয়ে যায় না, তখন আমাদের চোখের সামনে ওরকম কালো সাদা আধারই আসে, একটা ভার্সন আসে। তো তোর কথাও ফেলে দেওয়ার মতো না, তুই যেটা বলছিস সেটাও হয়তো তুই সেইভাবে দেখেছিস বলেই বলছিস। না, হ্যালুসিনেট না, এমন তো নেশাভান করি, সত্যি কথা আমি নেশাভান করি না অত সহজে। তো যে হ্যালুসিনেট করছি ব্যাপারটা সেরকম আসে না, যে নেশা করে আছো একটা ব্যাপার না। বাট এখনও যখন ওই জিনিসটা ভাবি না, মানে এই যে বলুন গায়ে গুজবাম্পসটা খুব বাজে আছে। আমি দেখলাম তোর, আমি দেখলামই।
প্রদীপ্তর এই স্লিপ প্যারালাইসিস নিয়ে অনেক বড় একটা পার্ট রয়েছে। এই পার্টটি যদি আপনারা সম্পূর্ণভাবে ব্যাখ্যা পেতে চান, তাহলে আমি বলবো যারা একটুখানি নতুন আমাদের পডকাস্ট দেখছেন তারা একটু গুগল করে নেবেন। স্লিপ প্যারালাইসিসকে দুভাবে ব্যাখ্যা করা ওখানে আছে। ওখানে প্যারাসাইকোলজিরও ব্যাখ্যা করা আছে। ওখানে আপনি অনেকগুলো কেস নতুন দেখবেন ওখানে রয়েছে। আমার ঘটনার সঙ্গে আমি যে ব্যাখ্যা দিলাম সেই ব্যাখ্যার সঙ্গে আপনারা মেলাতে পারবেন। আপনি নিউরোলজির পার্টেও গেলেও অনেক নিউরোলজিস্ট ওখানে ব্যাখ্যা দিয়েছে। আবার সাইকোলজি পার্টে গেলে সাইকোলজিস্টরাও ব্যাখ্যা দিয়েছে যে ঘটনাগুলো কী ঘটেছে। বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়ে থাকে, যদি বিজ্ঞান বলেন, দেখুন পুরোটাই তো বিজ্ঞান। আমি বলবো সাইকোলজি যদি বিজ্ঞান হয়ে থাকে, প্যারাসাইকোলজিও বিজ্ঞান, আর আমরা চিকিৎসা বিজ্ঞান যারা পড়ছি তারা একটা পিওর বিজ্ঞান। তিনটে পার্ট নিয়ে তিনটে মিশিয়ে যদি দেখা হয় তাহলে আপনারা বুঝতে পারবেন যে ঘটনাটা কোনো রকম ফেলে দেওয়ার মতো নয়। 100 জনের লোকের মধ্যে 60 জনেরই এরকম ঘটনা ঘটে, তার মধ্যে 40 জনই বলবে যে এরকম অবয়ব দেখেছে, হয়তো তাদের সঙ্গে কিছু ঘটেছে। এই এপিসোডটি আশা করি খুব ভালো লাগলো। আপনারা আসুন আমাদের শোতে, আসলে আমাদের সকলের ভালো লাগবে। বেঙ্গল আলটিমেট পডকাস্টে সবসময় আপনাদের ওয়েলকাম। প্রদীপ, তোর সঙ্গে কথা বলে ভালো লাগলো, তোর গল্প শেয়ার করলি। আশা করি তোর সঙ্গে আবার একদিন আমাদের দেখা হবে, আরেকটি শো হবে। নমস্কার।